হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। চলো আমরা আজকে একটি নতুন চ্যাপ্টার শুরু করব ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিও, অর্থাৎ দিক কোসাইন এবং দিক অনুপাত। এর আগে ভেক্টর অ্যালজেব্রা চ্যাপ্টারে ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও সম্পর্কে একটু আধটু জেনেছিলাম। এই ভিডিওতে সেটা আরও ডিটেলসে জানবো। তো তোমরা শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি এই চ্যানেলে কেউ নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, আমাদের ইউনিট 1-এর ভেক্টর সিরিজ চলছিল, তো আমরা সেটাই কন্টিনিউ রাখবো। পুরো ভেক্টর শেষ করেই আমরা ইউনিট 2-তে যাব। গত ভিডিওগুলোতে আমরা দুটো ভেক্টরের যোগ বিয়োগ, দুটি ভেক্টরের গুণ, তিনটি ভেক্টরের গুণ ইত্যাদি অনেক কিছু শিখেছিলাম। এই ভিডিওতে আমরা ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিও অর্থাৎ দিক কোসাইন এবং দিক অনুপাত সম্পর্কে শিখব। তো এই চ্যাপ্টার মূলত কী শিখব তা চলো একটু সংক্ষেপে জেনে নিই। আমরা প্রথমে জানব দিক কোণসমূহ সম্পর্কে। দিক কোণসমূহ বা ইংরেজিতে এটাকে ডিরেকশন অ্যাঙ্গেলস বলে। তো সর্বপ্রথম আমরা দিক কোণসমূহ সম্পর্কে জানব। তারপরে আমরা যেটা জানব তা হচ্ছে দিক কোসাইন সম্পর্কে জানব, ডিরেকশন কোসাইন সম্পর্কে জানব, অর্থাৎ ডেফিনেশন জানব। 3 নম্বর জানব দিক কোসাইন সমূহের পারস্পরিক সম্পর্ক জানব। নেক্সট জানব দিক অনুপাত সমূহ সম্পর্কে। কোনো একটা সরলরেখার ক্ষেত্রে তার দিক অনুপাত কি হয় সে সম্পর্কে আমরা জানব। তারপরে কোনো সরলরেখার উপর ত্রিমাত্রিক দেশে অবস্থিত কোনো বিন্দুর যে লম্ব অভিক্ষেপ, সে লম্ব অভিক্ষেপ সম্পর্কে আমরা জানব। লম্ব অভিক্ষেপ সম্পর্কে জানব। নাম্বার 6, দুটি বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে ওই দুটি বিন্দুর সংযোজক সরলরেখার দিক অনুপাত এবং দিক কোসাইন কি হয় সেই সম্পর্কে আমরা জানব। তাহলে দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশের দিক অনুপাত ও দিক কোসাইন সম্পর্কে জানব। নেক্সট জানব দুটি সরলরেখা কখন লম্ব হবে সে সম্পর্কে জানব। আবার দুটি সরলরেখা কখন পরস্পরের তারা সমান্তরাল হবে তার কন্ডিশন সম্পর্কে জানব। নেক্সট দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় সম্পর্কে জানব। তাছাড়া অন্যান্য অনেক ছোটোখাটো বিষয় সম্পর্কে আমরা জানব। তাহলে এই চ্যাপ্টারে আমাদের এগুলো সব হচ্ছে আলোচ্য বিষয়, ঠিক আছে? তো তোমরা অবশ্যই প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবে, ঠিক আছে? দেখো, আমরা জানব দিক কোণসমূহ এবং দিক কোসাইন সম্পর্কে। তার জন্য আমরা একটা 3D প্লেনে একটা ছবি এঁকে নিচ্ছি। মনে করলাম এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা জেড অক্ষ। তাহলে 3D সমতলে একটা ছবি এঁকলাম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, যার অ্যাক্সিসগুলো হচ্ছে। এখন মনে করলাম যে এখানে একটি বিন্দু পি অবস্থান করছে, যার স্থানাঙ্ক এক্স, ওয়াই, জেড। এটা তো হয়ে যাচ্ছে মূল বিন্দু, যেটা অরিজিন মূল বিন্দু, যার অবস্থান হচ্ছে 0, 0, 0, 0, 0, 0। এখন এই পি বিন্দুকে আমরা মূল বিন্দুর সাপেক্ষে যোগ করলাম, ঠিক আছে? এই পি বিন্দুকে আমরা মূল বিন্দুর সঙ্গে যোগ করলাম এবং এই ওপি যে সরেখাংশটা পেলাম, সেই ওপি সরেখাংশটি যদি একটি দিক থাকে যেটা ও থেকে পির দিকে, তাহলে এই ওপি সরেখাংশটি একটি কী হয়ে যাবে, একটি ভেক্টর হয়ে যাবে। আমি মনে করলাম এটি
আর ভেক্টর। ঠিক আছে, তাহলে 3D প্লেনে আমি একটা বিন্দু মনে করলাম যার স্থানাঙ্ক x, y, z, সেই বিন্দুটি আমি মূল বিন্দুর সঙ্গে যোগ করলাম, তাহলে ওপি একটা সংযোজক সরল রেখাংশ পেলাম। সেই সংযোজক সরলরেখাংশে আমি একটা ডিরেকশন দিলাম যেটা ও থেকে পি এর দিকে, তাহলে সেই সংযোজক সরলরেখাংশটা এখন কি একটা দিক নির্দেশ করছে, তাহলে দিক নির্দেশকারী এই ওপি সরলরেখাংশকে আমরা কি বলতে পারি, একটা ভেক্টর বলতে পারি। তাহলে মনে করলাম এটি আর ভেক্টর। এখন তোমরা লক্ষ্য করে দেখো এই আর ভেক্টরটি বা ওপি ভেক্টরটি, এই আর ভেক্টরটি বা ওপি ভেক্টরটি 3টি অক্ষ দ্বারা কোণ উৎপন্ন করেছে। মনে করলাম যে এক্স অক্ষের সঙ্গে এই ওপি ভেক্টরটি আলফা কোণ উৎপন্ন করেছে। একই রকমভাবে দেখো মনে করলাম যে ওয়াই অক্ষের সঙ্গে এই ওপি ভেক্টরটি বিটা কোণ উৎপন্ন করেছে এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, তাহলে এই আলফা, বিটা ও এই গামাকে, এই 3টি কোণকে আমরা দিক কোণসমূহ বা ইংরেজিতে ডিরেকশন অ্যাঙ্গেলস বলতে পারি। আবার বলি, ওপি ভেক্টরটি 3টি অক্ষ দ্বারা 3টি কোণ উৎপন্ন করেছে। মনে করলাম এক্স অক্ষ দ্বারা ওপি ভেক্টরটি আলফা কোণ, ওয়াই অক্ষ দ্বারা বিটা কোণ এবং জেড অক্ষ দ্বারা গামা কোণ উৎপন্ন করেছে। তাহলে ওই আলফা, বিটা, গামা কোণগুলোকে আমরা দিক কোণসমূহ বলবো অথবা ডিরেকশন অ্যাঙ্গেল বলবো। ঠিক আছে, এখন এই ডিরেকশন অ্যাঙ্গেল বা দিক কোণসমূহ যে আলফা, বিটা, গামা হলো, এদের যদি আমি কসের ভ্যালু নিই, এদের সাথে যদি আমি কস এড করি, তাহলে কি হবে না কস আলফা হয়ে যাবে, এই বিটাটা হয়ে যাবে কস বিটা এবং এই গামা হয়ে যাবে কস গামা। ঠিক আছে, তাহলে যে অ্যাঙ্গেলগুলো পেলাম ডিরেকশন অ্যাঙ্গেলগুলো, সেই অ্যাঙ্গেলগুলোর সাথে আমরা কস এড করলাম, তাহলে কি হলো কস আলফা, কস বিটা, কস গামা। এগুলোকে আমরা বলতে পারি ডিরেকশন কোসাইন্স বা দিক কোসাইন। কোসাইন কথার অর্থ কি কস থাকবে, তাই তো? তাহলে যে দিক কোণগুলো বা ডিরেকশন অ্যাঙ্গেলগুলো পেলাম তাদের সঙ্গে যদি আমি কস এড করি, তাহলে কস আলফা, কস বিটা, কস গামা পাচ্ছি। এগুলোকে আমরা কি বলবো, ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। বোঝা গেছে? এখন এই ডিরেকশন কোসাইন বা দিক কোসাইনের এদের মধ্যে একটা পারস্পরিক ইন্টার রিলেশন আছে, একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি না কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়ালস টু 1 হবেই। ঠিক আছে, তাহলে এই যে আমি দিক কোসাইনগুলো পেলাম তাদের একটা ইন্টার রিলেশন আছে, সম্পর্ক আছে। কি সম্পর্ক না কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়ালস টু 1 কিন্তু হবেই। তাহলে এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এখন তোমরা আবার মনে রাখবে যে এই যে কোণটা পেলাম কস আলফা, এই কস আলফাকে এল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, এই কস বিটাকে এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আবার এই কস গামাকে এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। তাই তো, কস আলফা মানে তো আমার এল হচ্ছে, তাহলে এল স্কোয়ার, কস বিটা মানে এম তাহলে এম স্কোয়ার, কস গামা মানে হচ্ছে এন তাহলে এন স্কোয়ার ইকুয়ালস টু 1। অর্থাৎ আমরা এই 3টি দিক কোসাইনকে এই 3টি দিক কোসাইনকে এল, এম, এন দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে এদের একটা সম্পর্ক পাচ্ছি, সম্পর্কটা কি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1। মনে থাকবে? ঠিক আছে, এখন তোমাদের দিক কোসাইনে যদি ডেফিনেশন বা সংজ্ঞা পড়ে বা বলে, তোমরা কি আনসার দেবে? তোমরা বলবে যে কোনো রেখা বা কোনো ভেক্টর যদি এক্স, ওয়াই এবং জেড অক্ষের ধনাত্মক দিকে যথাক্রমে আলফা, বিটা ও গামা কোণ উৎপন্ন করে, তাহলে কস আলফা, কস বিটা, কস গামাকে ওই সরলরেখা বা ভেক্টরের আমরা দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন বলতে পারি। ডেফিনেশন হিসেবে তোমরা এটাই লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? এরপর আমরা জানব কোনো সরলরেখা বা ভেক্টরের দিক অনুপাত সমূহ বা ডিরেকশন রেশিও সম্পর্কে। এখন যদি কোনো সরলরেখা বা ভেক্টরের দিক কোসাইন যদি এল, এম, এন হয়, কি বললাম, কোনো সরলরেখা বা ভেক্টরের দিক কোসাইন যদি এল, এম, এন হয়, ঠিক আছে, তাহলে এল, এম, এন এর সমানুপাতিক যে কোনো 3টি সংখ্যা, মনে করলাম এ, বি এবং সি, ওই রেখা বা ভেক্টরের এই এ, বি, সিকে আমরা কিন্তু দিক সংখ্যাসমূহ বা ডিরেকশন অনুপাত বা ডিরেকশন রেশিও বা নাম্বার বলতে পারি। বোঝা গেছে? আবার বলি, এল, এম, এন যদি দিক কোসাইন সমূহ হয় কোনো সরলরেখা বা ভেক্টরে, তাহলে এল, এম, এন এর সঙ্গে
সমানুপাতিক যে কোনো তিনটি সংখ্যা আমি যদি এবিসি ধরি, তাহলে ওই এবিসিকে আমরা কি বলতে পারি? দিক অনুপাত বা ডিরেকশন রেশিও বলতে পারি। আচ্ছা, যদি কোনো রেখা বা ভেক্টরে দিক কোণগুলো যদি দিক কোসাইনগুলো যদি এল এম এন হয় এবং কে একটা সংখ্যা মনে করলাম যেটা বাস্তব রাশি নট ইকুয়ালস টু 0, তাহলে আমি যদি এ কে এর সাথে এলকে গুণ করি তাহলে কি পাবো? কে এল। এই কের সঙ্গে যদি এমকে গুণ করি তাহলে পাবো কে এম। আর কের সঙ্গে যদি আমি এনকে গুণ করি তাহলে পাবো কে এন। এগুলোই হবে আমার এ বি সি। বোঝা গেছে? তাহলে দেখো কি পেলাম, দিক কোসাইনগুলোর সঙ্গে আমি একটি বাস্তব রাশি কে গুণ করলাম প্রত্যেকের সাথে, ঠিক আছে? তাহলে কে গুণ করলে আমি যে তিনটি সংখ্যা পাচ্ছি সেই সংখ্যাগুলোকে এ বি সি দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? তাহলে ওই এ বি সি হচ্ছে আমার ডিরেকশন রেশিও বা দিক অনুপাত, ঠিক আছে? আমরা দিক অনুপাতগুলোকে কী দ্বারা প্রকাশ করি, কী দ্বারা রিপ্রেজেন্ট করি? আমরা দিক অনুপাতকে এ বি সি দ্বারা প্রকাশ করি। যেমন বললাম না যে এল এম এন দ্বারা প্রকাশ করে আমরা দিক কোসাইন সমূহকে, একই রকমভাবে দিক অনুপাত সমূহকে আমরা ছোটো হাতের এ বি সি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমরা এখান থেকে যদি দেখি যে এখান থেকে তাহলে এল এর মান তুমি কী পাচ্ছ? যদি দিক কোসাইনগুলো বের করো তাহলে এল সমান কী পাচ্ছ? এ বাই কে। এখানে তুমি এম এর মান পাচ্ছ বি বাই কে, এখানে এন এর মান পাচ্ছ সি বাই কে। এখন আমরা জানি যে দিক কোসাইনগুলো তাদের একটা সম্পর্ক আছে। সম্পর্ক কি না? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে তুমি যদি মানগুলো এখানে বসিয়ে দাও, এল সমান ধরো পেয়েছো এ বাই কে তার হোল স্কোয়ার, এম মানে পেয়েছো বি বাই কে তার হোল স্কোয়ার, এন মানে পেয়েছো সি বাই কে তার হোল স্কোয়ার। তাহলে তুমি কত পাচ্ছ? এখান থেকে তুমি পাবো এ স্কোয়ার কে স্কোয়ার বি স্কোয়ার বাই কে স্কোয়ার সি স্কোয়ার বাই কে স্কোয়ার ইকুয়ালস টু 1। অর্থাৎ তুমি পাচ্ছ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? সমান কে স্কোয়ার পাচ্ছ, তাই তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত পাচ্ছ? কে স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি যদি কে এর মান বের করো তাহলে কে সমান কত পাবে? স্কোয়ারটা তুলে দাও, এদিকে রুটে কনভার্ট হবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কে এর মান পাচ্ছ তো? এরপরে তুমি যদি এখানে মানগুলো বসিয়ে দাও এই তিনটাতে, এ সমান কে এল, বি সমান কে এম, সি সমান কে এন, তাহলে এখান থেকে তুমি ঠিকঠাক করে দিক অনুপাত সমূহগুলো পাবে, তাই তো? তাহলে এখানে চলো বসানো যাক। এখান থেকে আমি পেয়েছিলাম এ সমান কে ইন্টু এল, তাই তো? এ সমান কে ইন্টু এল, এ সমান কে ইন্টু এল। এখান থেকে তুমি যদি এল এর মান বের করো তাহলে এল সমান কী পাবে? এল সমান পাবে এ বাই কে। এরপরে তুমি এখানে এ থাক, কে এর মানটা তুমি পুট করো, এটা এটা প্লাস মাইনাস হয়ে যাবে, স্কোয়ার তুলে প্লাস মাইনাস আসে, তাহলে এখানে প্লাস মাইনাসটা রেখে দাও। কে এর মান তুমি পাচ্ছ রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই একটি সম্পর্ক তুমি পেলে। আবার একই রকমভাবে বি সমান যে কে এম ছিল, এখান থেকে তুমি এম এর মান পাচ্ছ বি বাই কে, তাহলে এম সমান পাচ্ছ প্লাস মাইনাস বি বাই রুট ওভার অফ কে মানে কত? এই যে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আর একই রকমভাবে তুমি যদি এন এর মান বের করো তাহলে প্লাস মাইনাস সি বাই কত পাবে? রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো তুমি এখান থেকে তিনটে সূত্র পেলে। এল সমান প্লাস মাইনাস এ বাই রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? অর্থাৎ যদি তোমার দিক অনুপাত সমূহ থাকে তাহলে সেখান থেকে তুমি কি এল এম এন এর মানটা বের করতে পারো, অর্থাৎ দিক কোসাইন সমূহ বের করতে পারো। তাহলে দিক অনুপাত জানা থাকলে তোমরা কিন্তু দিক কোসাইন সমূহ খুব সহজেই কিন্তু বের করতে পারবে। তাহলে আমি বলতেই পারি যে দিক কোসাইন এবং দিক অনুপাতের এই তিনটি হচ্ছে কি সম্পর্ক। দিক কোসাইন আর দিক অনুপাতের কি এই তিনটে সম্পর্ক, অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু বের করতে পারছি, ঠিক আছে? আপাতত তোমরা এইটুকুই জেনে রাখো, তারপরে যখন পরবর্তী ক্ষেত্রে আমরা অঙ্কগুলো করব তখন তোমরা ধীরে ধীরে জেনে যাবে, ঠিক আছে? এরপর আমরা জানব লম্ব অভিক্ষেপ সম্পর্কে, অর্থাৎ কোনো একটা স্বরেখার উপর ত্রিমাত্রিক দেশে অবস্থিত কোনো একটা বিন্দু, এর লম্ব অভিক্ষেপ হলো প্রদত্ত স্বরেখার উপর অপর বিন্দুটি থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দুটা, ঠিক আছে? আচ্ছা, ছবির মাধ্যমে বুঝি যে মনে করলাম যে এল হলো একটি সরল রেখা এবং এই পি ও কিউ বিন্দু ত্রিমাত্রিক দেশে অবস্থিত দুটি বিন্দু। আবার বলি, মনে করলাম যে এই এল একটি সরলরেখা, এই পি ও কিউ বিন্দু হলো দুটি বিন্দু যারা কোথায় অবস্থিত? ত্রিমাত্রিক দেশে অবস্থিত। এখন পি ও কিউ বিন্দু থেকে এল সরলরেখার উপর দুটো লম্ব টানা হয়েছে, একটা লম্ব টেনেছি, নাম দিয়েছি লম্ব পিএম, এবং একটি লম্ব কিউএন টানা হয়েছে। এখন এল সরলরেখার উপর পি কিউ এর লম্ব অভিক্ষেপ হচ্ছে এই এমএন। আবার বলি যে এল সরলরেখার উপর পি আর কিউ দুটি বিন্দুর এই যে পিকিউ সংযোগ সরলরেখাংশ তাদের একটা লম্ব অভিক্ষেপ আমরা এল সরলরেখার উপর পাচ্ছি, সেটি কত? সেটি হচ্ছে এমএন। এখন যদি এই পি কিউ রেখা
এল সরলরেখার সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, এই পিকিউ রেখাটা মনে করলাম যে এল সরলরেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এল সরলরেখার ওপর তাহলে এই কোণটাও বলো কত হবে, এই কোণটা থিটা হয়ে যাবে, কারণ এটা কি পরস্পর সমান্তরাল আছে, তাই এটা যদি থিটা হয় তাহলে এটাও কিন্তু থিটা হয়ে যাবে। তাহলে এল সরল রেখার ওপর পিকিউ, এল সরলরেখার ওপর এই পিকিউ এর লম্ব অভিক্ষেপ বা প্রজেকশন সমান কী হবে, এই পিকিউ লম্ব অভিক্ষেপ হচ্ছে এম এর দৈর্ঘ্য। এখন এটা আমরা পি কিউ কস অফ থিটা বলতে পারি, পি কিউ কস অফ থিটা, এম এর দৈর্ঘ্য কত হবে, পি কিউ কস অফ থিটা। এখন যদি সরলরেখাটির দিক কোসাইন সমূহ এল এম এন হয় এবং ওই সরল রেখাটির ওপর যদি x1 y1 z1 ও x2 y2 z2 বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখার লম্ব অভিক্ষেপ পি হলে আমরা এখান থেকে একটা সূত্র পাবো, পি সমান কি, এল ইন্টু x2 মাইনাস x1 এম ইন্টু y2 মাইনাস y1 প্লাস এন ইন্টু z2 মাইনাস z1 হবে। ঠিক আছে, তাহলে কী লেখা হলো যে সরলরেখাটি অর্থাৎ এই এল সরলরেখাটি দিক কোসাইনগুলো যদি এল এম এন হয়, এই সরলরেখার দিক কোসাইন যদি এল এম এন হয় এবং ওই সরলরেখাটির ওপর দুটি বিন্দু x1 y1 z1 x2 y2 z2 মনে করলাম এম আর এন x1 y1 z1 এবং x2 y2 z2, তাহলে এই বিন্দুতে যে সংযোজক সরলরেখা এই সংযোজক সরলরেখার যে লম্ব অভিক্ষেপটা, এই লম্ব অভিক্ষেপটা যদি আমি ছোটো হাতের পি দ্বারা প্রকাশ করি, তাহলে পি সমান কী হবে, এল ইন্টু x2 মাইনাস x1 প্লাস এম ইন্টু y2 মাইনাস y1 প্লাস এন ইন্টু z2 মাইনাস z1। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমাদের লম্ব অভিক্ষেপের জন্য মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আপাতত তোমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখো, তারপরে যখন অঙ্ক করবে তখন দেখবে যে কীভাবে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে পি সমান কী পেলাম, এল ইন্টু x2 মাইনাস x1 প্লাস এম ইন্টু y2 মাইনাস y1 প্লাস এন ইন্টু z2 মাইনাস z1। এটা লম্ব অভিক্ষেপের ফর্মুলা, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। বুঝে গেছে? এরপর আমরা জানবো দুটি বিন্দু, যদি একটি বিন্দু পি এবং একটি বিন্দু কিউ, যাদের স্থানাঙ্ক যথাক্রমে ধরলাম x1 y1 z1, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 z2। এখন এই পি ও কিউ বিন্দুর সংযোজক সরলরেখাংশের তোমাকে দিক অনুপাত এবং দিক কোসাইন যদি নির্ণয় করতে বলে, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবে। আবার বলি, দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং সেই দুটি বিন্দুকে যোগ করে তুমি যে সংযোজক সরলরেখাংশ পিকিউ পাচ্ছ, সেই পিকিউ সরলরেখাংশে তোমাকে যদি দিক কোসাইন এবং দিক অনুপাত বের করতে বলে, তাহলে তুমি কিভাবে বের করবে। আচ্ছা, আমরা মনে করতে পারি যে পি বিন্দুর, এখানে লিখে নিই, পি বিন্দুর অবস্থান ভেক্টর r1 ভেক্টর, নাম দিলাম যে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে r1 ভেক্টর, যেটা আমরা লিখতে পারি x1 i ক্যাপ, y1 j ক্যাপ, z1 k ক্যাপ। একই রকমভাবে তুমি মনে করো যে এই কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে r2 ভেক্টর, তাহলে তুমি r2 ভেক্টর সমান কী পাবে, x2 i ক্যাপ, y2 j ক্যাপ, z2 k ক্যাপ, তাই তো। এখন তোমাকে যদি পিকিউ রেখাংশ বের করতে বলে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যেহেতু r2, হ্যাঁ, আর পি বিন্দুর অবস্থান ভেক্টর যেহেতু r1 ভেক্টর, তাহলে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। তাহলে এটা তুমি কত পাবে না, দেখো তোমরা জানো যে r2 ভেক্টরটা দেখো কী দেওয়া আছে, x2 i ক্যাপ, y2 j ক্যাপ, z2 k ক্যাপ মাইনাস r1 ভেক্টরটি কত দেওয়া আছে, x1 i ক্যাপ, y1 j ক্যাপ, z1 k ক্যাপ। বিয়োগ করো, তাহলে কী পাবে, x2 মাইনাস x1 i ক্যাপ, y2 মাইনাস y1 j ক্যাপ, z2 মাইনাস z1 k ক্যাপ। তাহলে তুমি r2 মাইনাস r1 ভেক্টর সমান এরকম পাচ্ছ।
এখন তোমাকে এই ভেক্টরটির কিংবা এই পিকিউ রেখাংশের তোমাকে যদি দিক অনুপাত সমূহ বের করতে বলে, দিক অনুপাত সমূহ তোমাকে যদি বের করতে বলে, তাহলে দিক অনুপাত সমূহ কী কী হবে না, একটি দিক অনুপাত হবে x2 - x1, আরেকটি দিক অনুপাত হবে y2 - y1 এবং z2 - z1। মনে থাকবে। তাহলে দুটি যদি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে, তাদের যে সংযোজক সরেখাংশ কিংবা তাদেরকে যদি অবস্থান ভেক্টর জানা থাকে, তাদের যে সংযোজক সরেখাংশের যে ভেক্টরটি, সেই ভেক্টরের বা সংযোজক সরেখাংশের যে দিক অনুপাত সমূহ চাই, ডিরেকশন রেশিও চাই, তাহলে আমরা কীভাবে বের করবো না, এই আই ক্যাপ জে ক্যাপ এই কে ক্যাপের যে সহগগুলো হচ্ছে, সেই সহগগুলোই আমার দিক অনুপাত সমূহ হবে, অর্থাৎ x2 - x1, y2 - y1, z2 - z1। তাহলে এগুলোই হচ্ছে দিক অনুপাত সমূহ। এখন তোমাকে যদি দিক কোসাইন সমূহ বের করতে বলে, এটা তো দিক অনুপাত সমূহ বের হলো, তোমাকে যদি দিক কোসাইন সমূহ বের করতে বলে, তাহলে তুমি কীভাবে বের করবে না, সবার প্রথমে আমি এইগুলোর হোল স্কোয়ার করে নেব, অর্থাৎ এখান থেকে আমি একটা আর বের করব। এই আরটা কি, আর হচ্ছে x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস এই y2 - y1 তার হোল স্কোয়ার প্লাস z2 - z1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি একটা আর বের করেছি। আরটা কি হলো না, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের যে সহগগুলো ছিল ওই ভেক্টরটির, তাহলে ওই সহগগুলো হোল স্কোয়ার করে আমি যোগ করেছি, তাহলে এখান থেকে আমি একটা আর পাচ্ছি। তাহলে এই আরের সাহায্যে আমরা কিন্তু দিক কোসাইন সমূহ বের করতে পারবো। তাহলে ফাইনালি আমার দিক কোসাইন সমূহ কি হবে, দিক কোসাইন সমূহ হবে কি হবে না, আমি এখানে যে দিক অনুপাতগুলো পেয়েছিলাম, যেমন এটা একটা দিক অনুপাত ছিল, তাই তো, তাহলে x2 - x1 বাই এই আরটা লিখতে হবে, ঠিক আছে। আবার আরেকটা দিক অনুপাত কত হবে না, y2 - y1 একটা দিক অনুপাত বাই এই আরকে, আবার z2 - z1 বাই আর হবে, মনে থাকবে। তাহলে যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরেখাংশের যদি দিক অনুপাত দিক কোসাইন বের করতে হয়, তাহলে সবার প্রথমে আমাদের দিক অনুপাতগুলো বের করে নিতে হবে। তারপর আমরা একটা আর বের করব। আরটা কী হবে না, দিক অনুপাত যেগুলো ছিল তাদের হোল স্কোয়ারের সমষ্টি। ওই আর থেকে আমরা কিন্তু দিক কোসাইন সমূহ বের করতে পারবো। তাহলে দিক অনুপাত বাই ওই আরটা, ঠিক আছে। এক্ষেত্রে দিক অনুপাত y2 - y1 বাই আর, এক্ষেত্রে z2 - z1 বাই আর। তাহলে এইভাবে আমরা কিন্তু দিক কোসাইন আর দিক অনুপাত কিন্তু এই ফর্মুলার সাহায্যে বের করতে পারি। তোমরা এই সূত্রগুলো আপাতত জেনে রাখো, যখন অঙ্ক করবো তখন আরও ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। আপাতত তোমরা জেনে রাখো যে এইভাবে আমরা কিন্তু দিক অনুপাত বা দিক কোসাইন সমূহ বের করতে পারি, বুঝে গেছে। এবার আমরা জানব দুটি সরেখার মধ্যবর্তী কোণ সম্পর্কে। মনে করো যে দুটি সরেখা এই রকমভাবে অবস্থান করছে। মনে করলাম এটি L1 সরেখা, মনে করলাম এটি L2 সরেখা। এখন এই L1 L2 সরেখার মধ্যবর্তী কোণ মনে করলাম থিটা। তাহলে এই মধ্যবর্তী কোণ মানে থিটা সমান কত হবে তোমাকে বের করতে হবে। এখন তুমি কিভাবে বের করবে না, তোমাকে এটা বের করার জন্য ইনফরমেশন হিসেবে তোমাকে L1 সরেখার ধরো দিক কোসাইনগুলো দেওয়া আছে। আমি মনে করলাম L1 M1 এবং N1 হচ্ছে এই L1 সরেখার দিক কোসাইনগুলো। একই রকমভাবে L2 সরেখার ধরো দিক কোসাইনগুলো দেওয়া আছে L1 L2 M2 এবং N2। এখন এই দিক কোসাইনগুলোর সাহায্যে তুমি দুটি সরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিভাবে নির্ণয় করতে পারবে না, আমরা একটি সূত্রের সাহায্যে খুব সহজে কিন্তু এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তুমি L1 L2 সরেখাগুলোকে তুমি ভেক্টরও মনে করতে পারো। মনে করো ধরো এটা R1 ভেক্টর, এটা R2 ভেক্টর, তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা দিক কোসাইন সাহায্যে বের করতে পারি। তো চলো সূত্রটা জেনে নিই। সূত্রটা হচ্ছে cos থিটা সমান L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এই ফর্মুলাটা তুমি মডের ভিতরে রাখবে। তাহলে cos থিটা ইকুয়ালস টু কী পেলে, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এটা মডিউলাস অফ। অর্থাৎ এই সূত্রের সাহায্যে তুমি কিন্তু খুব সহজেই যদি দিক কোসাইন জানা থাকে দুটি সরেখা, তাহলে তাদের মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে পারবে, বুঝা গেছে। আবার তোমাকে যদি দুটি সরেখা আগের মতোই ধরলাম যে L1 এবং এই সরেখাটা হচ্ছে L2, এরপরে এই দুটি সরেখার মধ্যবর্তী কোণটা চাইছে। এখন দিক কোসাইন কিন্তু দেওয়া নেই, ইনফরমেশন হিসেবে তোমাকে কিন্তু আর আগের মতো দিক কোসাইন দেয়নি, এখন তোমাকে দিক অনুপাতগুলি দিয়ে দিয়েছে। মনে করলাম যে L1 সরেখার ক্ষেত্রে দিক অনুপাতগুলি হচ্ছে A1 B1 এবং C1, আর L2 ক্ষেত্রে ধরো A2 B2
C2 হচ্ছে দিক অনুপাতগুলি। আচ্ছা, দিক অনুপাত জানা থাকলে তুমি তাহলে দুটি সরেখার মধ্যবর্তী কোণটা কীভাবে বের করবে? না, এর জন্য একটি ফর্মুলা আছে। এই ফর্মুলার সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই এর ক্ষেত্রেও আমরা মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে পারবো। তো চলো ফর্মুলাটা জেনে নিই। ফর্মুলাটা হচ্ছে cos θ সমান a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার অফ a1 তার হোল স্কোয়ার, b1 তার হোল স্কোয়ার, c1 তার হোল স্কোয়ার ইন্টু রুট ওভার অফ a2 তার হোল স্কোয়ার, b2 তার হোল স্কোয়ার প্লাস c2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয় এবং দুটি সরলরেখার যদি আমার দিক অনুপাতগুলি জানা থাকে, তাহলে কিন্তু এই ফর্মুলার সাহায্যে আমরা কিন্তু মধ্যবর্তী কোণ থিটাটা খুব সহজে বের করতে পারবো। cos θ সমান কী হলো তাহলে? a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, এটাকে তুমি মডের ভিতর রাখবে বাই রুট আন্ডার অফ a1 তার হোল স্কোয়ার, b1 তার হোল স্কোয়ার প্লাস c1 তার হোল স্কোয়ার ইন্টু রুট ওভার অফ a2 তার হোল স্কোয়ার প্লাস b2 তার হোল স্কোয়ার প্লাস c2 তার হোল স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এইভাবে কিন্তু আমরা দিক কোসাইন কিংবা দিক অনুপাত জানা থাকলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা এই দুটি ফর্মুলার সাহায্যে খুব সহজে বের করতে পারবো। বোঝা গেছে? এরপর দেখো, দুটি সরলরেখা ধরলাম এটা L1 এবং এই সরলরেখা হচ্ছে L2, এটা L1 এটা L2। এখন মনে করলাম আগের মতোই যে এই L1 সরলরেখার ক্ষেত্রে দিক কোসাইনগুলো হচ্ছে L1 M1 N1 এবং L2 সরলরেখার ক্ষেত্রে দিক কোসাইনগুলো হচ্ছে L2 M2 N2। এখন এই দুটি সরলরেখা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যেটা এরা পরস্পর লম্বভাবে অবস্থান করছে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। যদি এরকমভাবে অবস্থান করে তাহলে আমরা এখান থেকে একটি সূত্র পাবো যে L1 ইন্টু L2 প্লাস M1 ইন্টু M2 প্লাস N1 ইন্টু N2, এটা সমান কিন্তু 0 হবে। আবার বলি, দুটি সরলরেখা যদি পরস্পর লম্বভাবে অবস্থান করে তাহলে ওই দুটি সরলরেখার যে দিক কোসাইনগুলো যদি L1 M1 N1 এবং L2 M2 N2 হয়, তাহলে L1 ইন্টু L2 প্লাস M1 ইন্টু M2 প্লাস N1 ইন্টু N2 ইকুয়ালস টু 0 কিন্তু হবেই। বোঝা গেছে? এর বিপরীত বিবৃতিটাও কিন্তু সব সময়ের জন্য সত্য, অর্থাৎ যদি এটা সমান 0 দেখাতে পারি তাহলে অবশ্যই কিন্তু দুটি সরলরেখা পরস্পর লম্বভাবে অবস্থান করবে। আবার এটাও বলতে পারি যে দুটি সরলরেখা পরস্পর লম্বভাবে অবস্থান করলে এটা 0 হবেই। ঠিক আছে, এটা কিন্তু দুদিক থেকেই সত্য আমরা বলতে পারি। বোঝা গেছে? এখন যদি দুটি সরলরেখা লম্ব হয় L1 L2 এবং তাদের ক্ষেত্রে ধরো এরপরে দিক কোসাইনগুলো না জানা নেই, ধরো দিক অনুপাতগুলি জানা আছে A1 B1 C1, আবার এর ক্ষেত্রে ধরো A2 B2 C2, তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা ফর্মুলা বের করতে পারি। সেই ফর্মুলাটা হচ্ছে A1 A2 B1 B2 প্লাস C1 C2 ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, L1 L2 এই দুটি সরলরেখা যদি পরস্পর লম্বভাবে অবস্থান করে অর্থাৎ মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেখান থেকে আমরা কী পাবো? A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়ালস টু 0 হবে। এর বিপরীত যে বিবৃতিটি সেটাও কিন্তু সব সময়ের জন্য সত্য, অর্থাৎ এটার সময় যদি আমরা কোথাও বা কোনো অঙ্কে যদি এটার সময় আমরা 0 দেখাতে পারি তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে এরা দুটি সরলরেখা পরস্পর কিন্তু লম্বভাবে অবস্থান করছে, অর্থাৎ এই লম্বভাবে অবস্থান করলে এটা 0 হবেই বা এটা 0 হলে লম্বভাবে তারা অবস্থান করবেই। দুদিক থেকে এটা কিন্তু সত্য বলা যায়। ঠিক আছে, তাহলে দুটি সরলরেখার দিক কোসাইন বা দিক অনুপাত যদি জানা থাকে তাহলে এই দুটি সূত্র আমি 0 বের করে আমরা কিন্তু দুটি সরলরেখাকে অবশ্যই বলতে পারি যে তারা পরস্পর লম্বভাবে আছে কিনা সেটা কিন্তু সহজে আমরা যাচাই করতে পারবো। বোঝা গেছে? আবার দেখো, দুটি সরলরেখা যদি লম্ব না হয়ে তারা পরস্পর সমান্তরাল হয়, ধরো মনে করলাম এটা L1 সরলরেখা L2 সরলরেখা, তাহলে তাদের যে দিক কোসাইনগুলো হয় সেটা হচ্ছে L1 বাই L2 ইকুয়ালস টু M1 বাই M2 ইকুয়ালস টু N1 বাই N2, এই সম্পর্কটা স্যাটিসফাই করবে। মনে থাকবে, দুটি সরল রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের যে দিক কোসাইনগুলো যদি L1 M1 N1 L2 M2 N2 হয়, তাহলে L1 বাই L2 সমান M1 বাই M2 সমান N1 বাই N2, এটা কিন্তু এই শর্তটা স্যাটিসফাই হবেই। ঠিক আছে, আবার এর বিপরীত বিবৃতিটাও কিন্তু সত্য, অর্থাৎ এটা যদি সমান হয়ে থাকে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে যদি পরস্পর সমান হয়ে থাকে তাহলে অবশ্যই L1 আর L2 এই দুটো সরলরেখা আমরা সমান্তরাল বলতে পারি। ঠিক আছে, সমান্তরাল হলে এটা হবেই, আবার এটা স্যাটিসফাই করলে তারা সমান্তরাল হবেই। ঠিক আছে, একই রকমভাবে দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়ে থাকে তাহলে আমরা A1 বাই A2 আর B1 বাই B2 C1 বাই C2 এটা কিন্তু লিখতে পারি। এর বিপরীত বিবৃতিটা একই রকমভাবে সত্য, অর্থাৎ এটা সমান যদি এরকম আমরা শর্তকে স্যাটিসফাই করাতে পারি তাহলে দুটি সরলরেখা অবশ্যই আমরা কী বলতে পারি? সমান্তরাল বলতে পারি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে দুটি সরলরেখা যদি লম্ব হয় তাহলে
এটা সমান 0 এবং এটা সমান 0, দিক কোসাইন দিক অনুপাত জানা থাকলে আমরা কিন্তু সহজেই লম্ব হবে কি না সেটা যাচাই করতে পারি। আবার দুটি সরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে কিন্তু দিক কোসাইন বা দিক অনুপাতের সাহায্যে আমরা এই সূত্রের মাধ্যমে, এই সূত্র দুটির মাধ্যমে যাচাই করতে পারি যে সমান্তরাল দুটি সরেখা আছে কি নেই। এটা খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারি। ঠিক আছে,